আজকের নিউটনের মহাকর্ষ সূত্র বা মহাকর্ষ চ্যাপ্টারের আজকের এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। ঠিক আছে, 3 নম্বর না 4 নম্বর ক্লাস। তো প্রথম আগের দিন যেটা বলেছিলাম সেটা ছিল কিনা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য হয়েছিল। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলতে যারা আগের দিন ছিলিস না তাদের ক্ষেত্রে বলছি, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে, ধরো আমি যদি বলি যে এম হচ্ছে কিনা একটা ভর, এম ভর, ঠিক আছে, এম ভরের জন্য আমি যদি বলি এর থেকে আর দূরত্বে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য দেখ, এই এম ভরটা তার চারপাশে যে অঞ্চল জুড়ে মহাকর্ষ বল প্রয়োগ করতে পারবে বা মহাকর্ষ প্রভাব থাকবে সেটাই হচ্ছে কি এর মহাকর্ষ ক্ষেত্র। এই এম ভরের চারপাশে যতটা অঞ্চল জুড়ে এর মহাকর্ষ প্রভাব থাকবে সেটাই হচ্ছে এর মহাকর্ষ ক্ষেত্র। এবারে এই মহাকর্ষ ক্ষেত্রের একটা বিন্দু, ধরো এই বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আমরা কি করে ক্যালকুলেশন করব না, এখানে আমরা একটা একক ভর ধরবো। একক ভর মানে আমি 1 কেজি ধরে নিলাম। তাহলে একক ভরের উপরে ক্রিয়াশীল বল যেটাই হবে সেটাকে আমরা মহাকর্ষ ক্ষেত্র বলো ই দিয়ে বা আই দিয়ে বা স্মল জি দিয়েও ডিনোট করতে পারি। সেটা কত হবে না জি, জি একটা ভর কত এম, আর একটা ভর কত 1, তাহলে জি ইন্টু 1, জি এম ইন্টু 1 বাই আর স্কোয়ার। বাস, ওখানে হতো জি এম 1 এম 2 বাই আর স্কোয়ার, এখানে হবে কি জি এম ইন্টু 1 বাই আর স্কোয়ার, এটুকুই। এবার দেখ এইটা, এই যে যে জি লিখেছি না, জি হচ্ছে কিনা অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। তো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য যা, সেটাকেই কিন্তু আমরা অভিকর্ষজ ত্বরণও বলছি। এই কারণে অভিকর্ষ ত্বরণ বলছি। দেখ অভিকর্ষ ত্বরণ কেন বলছি আগের দিন বলেছিলাম। ধরো প্রথম কথা হচ্ছে অভিকর্ষ কি আর মহাকর্ষ কি। মহাকর্ষ হচ্ছে কিনা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, ঠিক আছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু। আর অভিকর্ষ কি হচ্ছে কোনো একটা গ্রহ, সেই গ্রহ অন্য কোনো বস্তুকে যদি আকর্ষণ করে। পৃথিবীর ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ বার করি। মহাকর্ষ হচ্ছে যে কোনো দুটি বস্তু কণা হতে পারে, আর অভিকর্ষ হচ্ছে কি একটা গ্রহ অন্য একটা ভরের বস্তুর উপরে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটাই হচ্ছে কি অভিকর্ষ। এবারে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কিরকম বলছি, ধরো এটা পৃথিবী, পৃথিবীর ভর ধরো ক্যাপিটাল এম এবং পৃথিবীর ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর। তাহলে আমি যদি বলি যে এইখানে একটা আমি ভর রেখেছি যার হচ্ছে কত ভর কত না এম, স্মল এম। তাহলে যদি এটা স্মল এম হয় আর পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, তো পৃথিবী একটা সুষম গোলক আমি ধরছি, তো পৃথিবীর সমস্ত ভরকে আমি ওর কেন্দ্রে ভাবতে পারি। এবারে পৃথিবীর কেন্দ্র থেকেই এম ভরের বস্তুটার দূরত্ব আমি ধরে নিচ্ছি কত না স্মল আর। তাহলে বল পৃথিবী এই ভরের বস্তুটাকে কত বল দ্বারা আকর্ষণ করবে না, এফ কত হবে জি স্মল এম ক্যাপিটাল এম বাই এদের মধ্যে দূরত্ব স্কয়ার। ঠিক আছে, অসুবিধা নেই। তার মানে কি হলো, পৃথিবী তার এই মানে ওপরে যদি এম ভরের বস্তু থাকে সেটাকে কত বল দ্বারা টানছে, এই যে মহাকর্ষ সূত্র। ঠিক আছে, এবারে আমি যদি বলি আমরা অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা কি পড়েছি যে একমাত্রিক গতিতে কোনো বস্তুকে অবাধে পড়তে দিলে সেটি যে ত্বরণ নিয়ে নামবে। তো এই বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কত ত্বরণ নিয়ে নামবে। অ্যাকচুয়ালি এর উপরে বল কত প্রয়োগ হচ্ছে এটা, আমি যদি ভাবি এম ভরের বস্তুটাকে আমি যদি ছেড়ে দিই তাহলে সে জি ত্বরণ নিয়ে নামছে। তাহলে বল সমান আমরা কি লিখি, এফ সমান এম এ। এম, এম ভরের বস্তুর আমি গতির কথা বলছি, এম এ কে আমি আজকে লিখছি কি জি, ত্বরণটাকে আমি আজকে লিখছি কি জি। তাহলে কত হচ্ছে দেখ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার সমান এম ইন্টু জি। দেখ এই যে এম আর এম কেটে গেল। তাহলে দেখ এই যে যে অভিকর্ষ বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য যেটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে, দেখ জি সেটাই দেখ অভিকর্ষ ত্বরণকে বোঝাচ্ছে, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তার মানে কি পৃথিবীর পৃথিবীর আমি যদি বলি অভিকর্ষ ক্ষেত্র প্রাবল্য যা, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণও তাই, একই জিনিস। ব্যাস, শুধু আমাদের মনে রাখতে হবে কি না জি এম ইন্টু এখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, আর কিছু না। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে, অভিকর্ষজ ত্বরণের মান আমি একবার বলে দিচ্ছি এখান থেকে, বইটা দিবি, বইয়ের পেজ নাম্বার হচ্ছে কত 7।
পেজ নাম্বার 7 আগের দিন বলছিলাম। ওইখানটায় দেখ সংজ্ঞা আছে, অভিকর্ষ, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ কাকে বলছে দেখ, ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। ঠিক আছে, এখানে দেখ দেখিয়েছে ছবিতে, পৃথিবীর ভরকে কত দিয়েছে, ক্যাপিটাল এম, আর পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে একটা স্মল এম ভর আছে। তাহলে ওদের দুজনের মধ্যে আকর্ষণ বল কত হবে, এফ সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার। ঠিক আছে, এবারে কি বলছে, অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে তাকে কি বলে, অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ কত হচ্ছে এখানে, অভিকর্ষজ ত্বরণ হয়ে যাবে কত না, এম জি সমান স্মল এম ইন্টু জি সমান ওটা, তাহলে জি এর মান এটা চলে এসছে। ঠিক আছে, তো এগুলো আমি আগের দিন বলেছিলাম, জাস্ট একবার বললাম। আরেকটা জিনিস বলেছিলাম যেটা ছিল কিনা বাইনারি স্টার সিস্টেম, ওটা আরেকবার বলছি, তারপরে আমি অভিকর্ষজ ত্বরণ কিরকম পরিবর্তন হচ্ছে একবার বলছি। দেখ বাইনারি স্টার, যেমন আমি অঙ্ক দিই তাহলে বোঝা যাবে কি বলা হচ্ছে। ধরো আমি বললাম এটা হচ্ছে কিনা একটা ভর এম, আর একটা ভর আমি নিলাম কত, ধরো 2m, একটা ভর এম আর একটা ভর 2m। কি হচ্ছে, ধরো মহাকাশে, ঠিক আছে, আর কোনো কিছু নেই, এরা দুজনেই আছে। তো হয়েছে কি, ধরো এই বস্তু, এই এম ভরের বস্তুটা এইদিকে যাচ্ছিল v1 বেগে, আর এটা ধরো এদিকে যাচ্ছিল v2 বেগে। এমনটা জরুরি না যে ঠিক এরকমই হবে, হতে পারে অন্য কোনো দিকে হচ্ছে, কিন্তু আমরা সহজ সাধারণ এরকম নিচ্ছি। ঠিক আছে, বেগ এদিকেও হতে পারতো, বাট তাকে আমরা দুটো উপাংশে করে নিতে পারি, বাট এটা হচ্ছে কি সহজ। তো কি হবে, এই ভর আর এই ভর পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, পরস্পরকে আকর্ষণ করবে, এখানে আর কেউ নেই, এরা দুজন পরস্পরকে আকর্ষণ করবে, আর এরা কিন্তু একটা বেগে গতিশীল ছিল। তো দেখ এই যে যে আকর্ষণ বলটা এর গতির অভিমুখের সহিত লম্ব, বেগের অভিমুখের সহিত লম্ব যদি কোনো বল হয় সেই বলটাকে কি বলে, অভিকেন্দ্র বল বলে। এটা ধরো কোনো বস্তু এদিকে যাচ্ছে, ওই গতির অভিমুখে যদি ত্বরণ হয় তাহলে সেটা হচ্ছে কি স্পর্শকীয় ত্বরণ। গতির অভিমুখের সহিত লম্ব দিকে যদি ত্বরণ হয় তাহলে সেটা হচ্ছে কি অভিকেন্দ্র ত্বরণ। আরেকটা ত্বরণ হয় কি হয় না, কৌণিক ত্বরণ, যদি সেটা ঘুরতে থাকে এবং কৌণিক গতিবেগ আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই যে যে অভিকেন্দ্র ত্বরণের কাজ কি ছিল, বস্তুকে বৃত্ত পথে ঘোরানো। তো এখানে সেরকম একটা কন্ডিশন হয়েছে, এই এম ভর আর এই 2m ভর পরস্পর থেকে ধরো আর দূরত্বে আছে, এবং এরা এরকম একটা বেগ নিয়ে চলছিল। তো যখন এই রকম সিচুয়েশনে চলে এসছে, এর উপরে একটা আকর্ষণ বল কাজ করবে, তো এর উপরে একটা আকর্ষণ বল কাজ করবে, করলে কি হবে না, এই এম ভরের বস্তুটাও একটা বৃত্তপথে ঘুরবে, আর 2m ভরের বস্তুটাও একটা বৃত্তপথে ঘুরবে। মানে কিরকম হবে, এম আর 2m, ধরো এটা একটা নক্ষত্র, এটা একটা নক্ষত্র, ঠিক আছে, এটা দুজন এরকম করে করে ঘুরবে। ঠিক আছে, এবারে এই যে যে ঘুরছে, এই ঘূর্ণনের মানে এই বৃত্তীয় গতির ক্ষেত্রে কেন্দ্র কোথায় হবে, বৃত্তের কেন্দ্র কোথায় হবে, এদের মধ্যে গ্যাপ কত, আর কেন্দ্র কোথায় হবে। দেখ যদি আমি বলি এই এম এর ওপরে, যদি আমি একে একাকে বলি তাহলে এর উপরে একটা বল কাজ করছে, 2m যদি একাকে ভাবি তাহলে এর উপরে একটা বল কাজ করছে। আচ্ছা যদি দুজনকে আমি একসঙ্গে ভাবি, এদের উপরে মোট বল কত, 0। এর উপরে যত মহাকর্ষ বল এর উপরেও তত মহাকর্ষ বল, তাহলে মোট কত হয়ে যাবে, 0। তাহলে পুরো সংস্থার উপরে মোট বল যদি 0 হয়, তাহলে এদের ভর কেন্দ্র যদি প্রথমে স্থির থাকে তাহলে স্থির থাকবে, গতিশীল থাকলে গতিশীল থাকবে। ঠিক আছে, যেমনটা ছিল না নিউটনের প্রথম সূত্র, কোনো বস্তুর উপরে বাইরের থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। তো এরা দুজন ধরো যেভাবে আছে, এদের ভর কেন্দ্র যেমন ভাবে গতিশীল হচ্ছিল সেরকমই থাকবে। আচ্ছা, তো কথা হচ্ছে এরা যে ঘুরবে, এই ঘূর্ণনের কেন্দ্র কোথায় হবে না, এদের ভর কেন্দ্র যেখানে, এদের ভর কেন্দ্র যেখানে। একবার আমি দেখে নিই যে ভর কেন্দ্র কোথায় হবে, ধরে নিচ্ছি ভর কেন্দ্র এইখানে হবে, সেন্টার অফ মাস দুজনের। তাহলে ভর কেন্দ্র যদি এটা হয়, তাহলে আমি ধরে নিচ্ছি ভর কেন্দ্র থেকে m1 মানে m ভরের দূরত্ব ধরো r1, আর m 2m ভরের দূরত্ব কত, r2।
আমাকে বল R1 কত লিখবো। দেখ দুটো এরকম ছিল না, একটা ছিল M1, একটা ছিল M2, এদের মধ্যে দূরত্ব R। তাহলে M1 থেকে ভর কেন্দ্রের দূরত্ব যদি আমি R1 ধরি, তাহলে R1 কে আমরা কি লিখতাম, অন্যটার ভর বাই মোট ভর, মানে পড়ছে ইনটু দূরত্ব, এরকম করেছিলাম না। আবার যদি R2 লিখি তখন কি লিখবো, অন্যটার ভর মানে কত, M1 প্লাস M2 ইন্টু R। এটা ছিল ফর্মুলা। কিন্তু এখন কি হবে দেখ, M ভর এদের দুজনের ভর কেন্দ্র থেকে যদি R1 দূরত্বে থাকে, তাহলে R1 কত হবে না, অন্যটার ভর কত 2m বাই মোট ভর m প্লাস 2m, ঠিক আছে, ইনটু দূরত্ব কত না R। তাহলে কত হবে এটা না 2/3, মানে 2r/3। লেখ আগে এটা লেখ। R2 কত হবে, R2 হবে অন্যটার ভর m প্লাস 2m ইন্টু R, মানে কত হবে না r/3। তাহলে m ভরের বস্তু কণাটা ভর কেন্দ্র থেকে থাকবে 2r/3 তে, আর 2m ভরের বস্তু কণাটা থাকবে r/3 তে, দূরত্ব ভর কেন্দ্র থেকে। আচ্ছা এবার দেখ এখানে কি হবে, আমি কি বললাম যে তাহলে m ভরের বস্তু কণাটা যে ঘুরবে বৃত্তপথে, সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে 2r/3, আর 2m ভরের বস্তু কণাটা যে বৃত্তপথে ঘুরবে তার ব্যাসার্ধ হবে কত r/3। এবারে আমি এদেরকে যদি আলাদা আলাদা ভাবি, দেখ কিরকম, তাহলে m ভরের বস্তু কণা, এই যে m ভরের বস্তু কণা, এটা হচ্ছে কি সেন্টার অফ মাস, এখান থেকে দূরত্ব কত না 2r/3, এই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে এরকম করে, ঠিক আছে, এরকম করে বৃত্তপথে ঘুরবে। আচ্ছা ঠিক আছে, কত বেগে ঘুরছে কি জিজ্ঞেস করছে, শোন এর বেগ কত হবে, এই যে ঘুরবে এর বেগ কত হবে v1, এর বেগ ধরো v1। আচ্ছা একে ঘোরাচ্ছে কে, অভিকেন্দ্র বল কে দিচ্ছে, অভিকেন্দ্র বল হচ্ছে কি এদের মধ্যে মহাকর্ষ বল, যেটা এই যে আকর্ষণ হচ্ছে না, তো এই অভিকর্ষ এই যে বলটা সেটা কত জি, একটার ভর কত m, একটার ভর m, আর একটার ভর কত 2m বাই এদের মধ্যে দূরত্ব কত r, মানে কত হচ্ছে r², ঠিক আছে। তাহলে gm 2m বাই r², ঠিক আছে। তো এটা করলে কত হচ্ছে, অ্যাকচুয়ালি বলটা হচ্ছে g2m² বাই r²। তো কি হলো এখান থেকে দেখ, আমি যদি বলি বৃত্তপথে ঘুরতে গেলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের ফর্মুলা কি, mv² বাই r, mv² মানে কত v1² বাই আর বৃত্তপথের ব্যাসার্ধ কত 2r/3, mv² বাই r অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলটা কোথা থেকে আসছে, জি মানে মহাকর্ষ বল, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটাই তো এখানে কি অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে। দেখ বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল চাই, সেই অভিকেন্দ্র বল একটা হচ্ছে কি প্রয়োজনীয় বল। অভিকেন্দ্র বল কি কি হতে পারে, টান বল হতে পারে, সুতো দিয়ে আমি ঘোরাচ্ছি, ঘর্ষণ বল হতে পারে, তারা দেখেছিস যে গাড়ি বৃত্তপথে ঘুরছে চাকার মধ্যে যে ঘর্ষণ, ঠিক আছে, লম্ব বল হতে পারে, সাইকেল আরোহী বাঁক নিচ্ছিল, ঠিক আছে। আর এখন কি হচ্ছে, মহাকর্ষ বল এখানে কিন্তু বৃত্তপথে ঘোরানোর জন্য অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে। তাহলে জি এখানে কত হচ্ছে 2m² বাই r², ঠিক না। এখান থেকে দেখ যা যা কাটাকুটি যাবে কেটে আমাকে বল v1 কত হচ্ছে, v1 সমান মানটা বার কর, v1টা বলে দে কত হচ্ছে v1। কিছু কাটাকুটি যাবে, একটা m কেটে যাবে, একটা আরও কাটবে, বাদ বাকি ক্যালকুলেশন কি হচ্ছে আমাকে বল। কত হচ্ছে 2√gm/3r। আচ্ছা একটা m কেটে দিলাম, স্কয়ার চলে গেছে, একটা আর কেটে দিলাম, এর স্কয়ার চলে গেছে, তাহলে হবে কত এখানে, দেখ v1 এর স্কয়ার সমান g2m বাই r, g2m বাই r, g2m বাই r, আর এখানে গুণ যাবে কত না 2/3,
4 হয়ে যাবে, 4 হবে না, 2/3 পুরো একদম ওই সাইডে চলে যাবে, তাহলে কত হবে না 4gm/3r এর রুট ওভার যাবে, তাহলে কত হবে v1 সমান রুট ওভার 4gm/3r, মানে উত্তর হবে কত, উত্তর হবে 2 বাইরে চলে আসবে রুট ওভার gm/3r, এটা উত্তর এসেছিল এটা, তাহলে তোরা v2 টা বার করে দে, মানে অন্যটা দ্বিতীয়টার বেগ কত v2 কত হবে বার করে দে। দেখ সেম প্রসেস যাবে তাই না, সেম প্রসেস এখানকার যাবে, কত হবে দেখ এখানটায় যদি আমি বলি যে m2m ধারের যে বস্তু আছে, 2m ধারের বস্তু যেটা হচ্ছে সেন্টার অফ মাস থেকে কত দূরত্বে, সেন্টার অফ মাস থেকে r/3 দূরত্বে, এবং এর বেগ কত ধরেছে v2, তাই না, প্রসেস জানতে হবে। তাহলে এখান থেকে কি বলবো যে বৃত্তপথে ঘোরার জন্য আমি যদি বলি এখানটায় m, অবশ্যই এটা 2m, mv²/r, r মানে কত r/3 সমান g 2m²/r², ঠিক আছে। এখান থেকে দেখ কত হবে, তাহলে v2² সমান একটা 2 কাটলো, একটা m কেটে গেছে, স্কয়ার চলে যাবে, একটা r কেটে যাবে, তাহলে কত হবে না g, আর এটা হবে কত gm/r, আর এটা 1/3 পুরো গুণ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে v2 হবে কত না রুট ওভার gm/3r, ঠিক আছে, gm/3r। এবারে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, যদি দুজনের কৌণিক বেগ বার করিস দেখবি দুজনের কৌণিক বেগ একই আসবে, বেগ আলাদা আসবে বাট কৌণিক বেগ একই আসবে। কেন, দেখ কৌণিক বেগ একই হলেও বেগ আলাদা হবে কেন, তোরা এটা জানিস, ধরো এখান থেকে যদি আমি বলি এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তো এর ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে এর বেগ কত হবে, v1 সমান কি হবে ওমেগা r1, যার ব্যাসার্ধ r2 মানে ধরো বড়, তার বেগ কত হবে ওমেগা r2, তার মানে কি কৌণিক বেগ একই হলেও যার ব্যাসার্ধ বেশি হবে সে বেশি বেগে কি হবে ঘুরবে, মানে রৈখিক বেগ বেশি হবে, আর যার ব্যাসার্ধ কম হবে তার কি হবে না বেগটা কম হবে। দেখ প্রথমটার বেলা যদি আমি ওমেগা বলি, প্রথমটার বেলা ওমেগা দেখ কি হচ্ছে, দেখ m ওমেগা 1² ওর r কত ছিল 2r/3 সমান g 2m²/r² না, হ্যাঁ, এখান থেকে দেখ একটা 2 কেটে যাচ্ছে, একটা 2 কেটে যাচ্ছে, একটা m কেটে যাচ্ছে, তাহলে হবে কত ওমেগা 1² সমান gm 3gm/r3, তাহলে ওমেগা 1 কত হচ্ছে রুট ওভার 3gm/r3। একবার 2 নম্বরটার ওমেগা বার করে দেখ এটাই আসবে, 2 নম্বরটার ওমেগা বার করে দেখ এটাই আসবে। ওর বেলা দেখ 2m ওমেগা 2 স্কয়ার m ওমেগা স্কয়ার r, ওর বেলা r কত r/3 g 2m²/r², ঠিক আছে। এখানে দেখ করে দেখ 2 কেটে যাচ্ছে, একটা m কেটে যাচ্ছে, তাহলে কি হবে ওমেগা 2² সমান 3gm/r3, তাহলে ওমেগা 2 কত হচ্ছে রুট ওভার 3gm/r, তাহলে দুজনের ওমেগা সেম আসছে। তাহলে বাইনারি স্টার সিস্টেমে, বাইনারি স্টার বলতে কি দুটো নক্ষত্র
পরস্পরের মধ্যে মহাকর্ষ বলের জন্য পরস্পরকে সেরকম করে ঘুরছে, মানে এদের ভর কেন্দ্রকে কেন্দ্র করে বৃত্তপথে ঘুরছে দুজনেই। এটা হচ্ছে বাইনারি স্টার সিস্টেম। এবার তোদের বইতে একটা উদাহরণের অঙ্ক আছে যেটা কিন্তু ত্রিভুজ দিয়ে দেওয়া আছে। কোশ্চেনটা কোথায় আছে আমি বলে দিচ্ছি। কোশ্চেনটা আছে তোদের বইতে পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5-এ উদাহরণ 2 এর কোশ্চেন। বই আছে তোর কাছে? একটা বইতে পেজ নাম্বার 5-এ উদাহরণ 2 এর কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে দেখ, বলছে তিনটে ভর দিয়েছে সমান, তিনটে ভর কিন্তু সমান আছে এবং তারা একটা ত্রিভুজের শীর্ষে আছে। ধরো এটা হচ্ছে কি ত্রিভুজ যার দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ, যার দৈর্ঘ্য কত এল, দৈর্ঘ্য কত এল। কি বলছে, এদের শীর্ষে এম ভরের তিনটি কণা আছে, এরো এম, এরো এম, এরো এম। এবারে হয়েছে কি বলছে, এরা না, এরা পরস্পরের যে মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের জন্য এদের মধ্যে দূরত্ব বজায় রেখে ঘুরছে, দূরত্ব বজায় রেখে ঘুরছে। আচ্ছা, যদি এদের মধ্যে দূরত্ব বজায় রেখে ঘোরে তাহলে কি রকম হবে না, এরা হচ্ছে কিন্তু এদের এরকম বৃত্তপথে ঘুরবে। বোঝা গেল? এদিকে দেখবি বইতে কিন্তু অনেক লেন্দি আছে, আমাদের কিন্তু প্রত্যেক কোশ্চেনে দেখতে হবে যে যাতে 2-1 লাইনে উত্তর করা যায়। তাহলে কি হবে, এরা পরস্পরের আকর্ষণ বলের জন্য কি করবে না, বৃত্তপথে ঘুরবে। ঠিক, এবারে যে কোনো একটার বেগ বার করতে বলেছে, ভি, ভি বা ওমেগা। ওমেগা দেখ অনেক কিছু হতে পারে, শুধু বেগ বার করতে বলতে পারে ভি, ওমেগা বার করতে বলতে পারে। ওমেগা হলে কি হবে, টি চলে আসবে, টি হলে কম্পাঙ্কও চলে আসবে, এগুলো। এবারে দেখ, আমি ধরে নিচ্ছি এই যে কণাটা আছে এটা ভি বেগে গতিশীল, ভি। দেখ যেহেতু সবার ভর সমান, সবারই বেগ একই আসবে। ঠিক আছে, ভি চাই, ভি জিজ্ঞেস করছে। এখন আমি করব কি, এইখানে যে কণাগুলো ঘুরবে বৃত্তপথে, সেই বৃত্তের কেন্দ্র কোথায় হবে, ভর কেন্দ্রে। কেন্দ্র কোথায় হবে, ভর কেন্দ্রে, এটাই সেন্টার অফ মাস। ঠিক আছে, ভর কেন্দ্রে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে সমান সমান ভর আছে, তার মানে ভর কেন্দ্র যেটা সমবাহু ত্রিভুজেরই ভর কেন্দ্র সেটাই। তো এই দূরত্বটা কত হবে কে বলতে পারবি? এই দূরত্বটা কত হবে, ডাইরেক্ট L/√3। কি করে আসছে আমি বলে দিচ্ছি। এটা L/√3 হয়, আর এখান থেকে এটা হয় কত না, L/2√3। কেন, 2:1, এটা 2 এটা 1, তাহলে এটা যদি L/√3 হয়, এটা তার হাফ, এটা তার হাফ। আচ্ছা, কি করে আসে যদি কারোর মনে না থাকে, কি করে আসে, এই যে দেখে এইটা ত্রিভুজ ছিল না, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয় বলতো? সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়? সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়, এটা এল, এটা এল, কে বলতে পারবে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়? √3/2l। আচ্ছা ধরো আমার মনে নেই, √3/2l আমার মনে নেই, এটা 60 ডিগ্রি। এইটা চাই, এইচ ধরে নেই। এইচ মানে কি, লম্ব, আর এল মানে কি, অতিভুজ, সমান সাইন 60 ডিগ্রি। এইচ সমান কত হবে, এল সাইন 60 ডিগ্রি, মানে √3/2, √3/2l। দেখ সমবাহু ত্রিভুজের উচ্চতা, কোনো কিছু মুখস্থ না থাকলেও করে যাবে। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হচ্ছে, √3/2l। সমবাহু ত্রিভুজের উচ্চতাকে ভর কেন্দ্র কত অনুপাতে ভাগ করে, 2:1। তাহলে উপরেরটা কত হবে, 2 ভাগ, নিচেরটা কত হবে, 1 ভাগ। পুরোটা এইটা, তাহলে উপরেরটা মানে এইখান থেকে এইটা কতটা হবে না, 2:3 অনুপাতে। তাহলে আনুপাতিক ভাগহার কত হবে, উপরেরটা 2, আনুপাতিক ভাগহার কত হবে, 2 + 1, নিচে হবে কত, 3, আর মোট উচ্চতা কত, √3/2l। দেখ 2 2 কেটে যাচ্ছে, l একটা √3 কেটে গেলে l/√3। এটা ডাইরেক্ট মনে রাখলে অনেক সুবিধা, ঠিক আছে, কাজে দেবে। একটা সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব কত, l/√3, আর ভর কেন্দ্র থেকে নিচের বাহু পর্যন্ত দূরত্ব কত না, l/√3 যেটা ছিল তার হাফ। ঠিক আছে, এইটা হয়ে গেলে কি আসছে দেখ এবারে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে ওই m ভরের বস্তু কণাটা ভি বেগে বৃত্তপথে ঘুরবে, যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বল, l/√3। অসুবিধা নেই। তাহলে m ভরের বস্তু কণা l/√3 ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে ঘুরবে,
আচ্ছা ঠিক আছে, তাহলে বলে অভিকেন্দ্র বল কত হবে, এম ভি স্কোয়ার বাই আর মানে কত, এল বাই √3। ঠিক আছে, কিন্তু অভিকেন্দ্র বল আসছে কোথা থেকে? এটা তো অভিকেন্দ্র বলের ফর্মুলা, কিন্তু অভিকেন্দ্র বলটা কোনটা? এর উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল। এর উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল আমি করা শিখিয়েছি। কিরকম দেখ, এটা হচ্ছে এম ভরের বস্তু কণা, একে কে কে টানছে, এই এম ভরের বস্তু কণা এই বরাবর আকর্ষণ করবে, এই এম ভরের বস্তু কণা এই বরাবর আকর্ষণ করবে। দেখাচ্ছি দেখ, এই যে এম ভরের বস্তু কণাটা, ওকে কিন্তু এদিকে একজন টানছে, কত না জি এম ইন্টু এম মানে কত, এম স্কোয়ার বাই এদের মধ্যে ডিস্টেন্স কত, এল মানে এল স্কোয়ার। তাহলে এম ভরের বস্তু কণাকে এই এম ভরের বস্তু কণা এদিকে এই বলে আকর্ষণ করছে। আচ্ছা, এই এম ভরের বস্তু কণাটা এদিকে এই বলে আকর্ষণ করছে, কত, সেম জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার, হ্যাঁ কি না? কোণ কত, 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ না, দুটো বলের মান সমান, মাঝে কোণ 60 ডিগ্রি, তাহলে লব্ধি কত হবে, যে কোনো একটা বল ইন্টু √3। ঠিক আছে, মাঝে কোণ 60 ডিগ্রি হলে √3, 90 হলে √2, 120 হলে ওটাই। তাহলে এদের লব্ধি কত হয়ে যাবে, লব্ধি বলটা কত হয়ে যাবে, এফ নেট, নেট বল হয়ে যাবে জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু √3। তাহলে এটাই হচ্ছে কি, একে দেখ ভর কেন্দ্র বরাবর কিন্তু এই বলটাই হবে, এই বরাবর, তাই না? তাহলে এটাই কি করবে, একে বৃত্তপথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল। তাহলে কত হয়ে যাবে এখানে, জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু √3। চল এখান থেকে আমাকে ভিটা বার করে দে, ক্যালকুলেশন করে, এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে ভিটা বল কত হচ্ছে। তাহলে এই টাইপের কোশ্চেন করার জন্য আমাকে দেখতে হবে কি না, ব্যাসার্ধ কত হচ্ছে, ঠিক আছে, আর বলটা কোথা থেকে কত হচ্ছে, এটা অ্যান্সার চলে আসবে কত, তাহলে দেখ 3 হবে একটা, 3 না, 3 হবে না। আচ্ছা দেখ, একটা এম কেটে যাবে, স্কোয়ার উঠে গেল, একটা এল কেটে যাবে, স্কোয়ার উঠে গেল, ঠিক আছে। তাহলে কত হবে, ভি স্কোয়ার সমান জি এম বাই এল উপরে √3, আর এই যে 1/√3টা ওই সাইডে ডাইরেক্ট 1/√3 চলে যাবে, √3 ক্যান্সেল হলো। তাহলে ভি হয়ে যাবে কত না, √ওভার জিএম বাই এল, √ওভার জিএম বাই এল, এটা হচ্ছে অ্যান্সার। এই বেগে ঘুরবে। একরকম আমরা কৌণিক বেগও বার করতে পারি, ওমেগা দিয়ে আসবে আর কি, কৌণিক বেগ বার করতে পারি, সেখান থেকে পর্যায়কাল বার করতে পারি। ও কৌণিক বেগ ওমেগা যদি চলে আসে, তারপরে আমাদের যদি বলে পর্যায়কাল টি সমান কত হবে, 2π/ওমেগা, আর যদি বলে কম্পাঙ্ক কত হবে, তাহলে 1/t। ঠিক আছে, পরপর এরকম হচ্ছে। এরপরে আমরা আসবো কি না, হেডিং লিখবি যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণ কিভাবে পরিবর্তন হচ্ছে, কি কি বিষয়ের উপর নির্ভর করছে আমরা দেখবো, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, এবং এইখান থেকে কিন্তু ডেরিভেশন দেওয়ার চান্স আছে, মানে প্রমাণ করতে বলতে পারে। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কি হচ্ছে দেখ, পৃথিবী, আমি যদি আগে বেসিক জিনিস কি হচ্ছে দেখ, পৃথিবীর ব্যাসার্ধ এম এবং পৃথিবীর ভর হচ্ছে এম, পৃথিবীর ব্যাসার্ধ আর। পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6400 কিলোমিটার হয় প্রায়, পৃথিবীর ব্যাসার্ধ এত হয়। ঠিক আছে, আচ্ছা যদি বলি যে পৃথিবীর পৃষ্ঠে, একদম পৃথিবী পৃষ্ঠে জি কত হবে, জি পৃথিবী পৃষ্ঠে জি হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর হচ্ছে অভিকর্ষ ত্বরণ কত হবে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই দূরত্ব কত, কেন্দ্র থেকে দূরত্ব আর, আর স্কোয়ার। এবারে প্রবলেম কি হচ্ছে দেখ, প্রবলেম হচ্ছে যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হচ্ছে কেন। আমরা যে পৃথিবীকে পুরো একদম গোলাকার ধরেছি, পৃথিবী কিন্তু অ্যাকচুয়ালি এরকম গোলাকার নয়,
মেরু অঞ্চল কিছুটা মানে চাপা থাকছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি পৃথিবীটা এরকম কিছুটা চাপা দেখতে লাগবে, ঠিক আছে, এরকম ধরো। তার মানে আমি যদি বলি যে এটা হচ্ছে কি না নিরক্ষ অঞ্চলের ব্যাসার্ধ আর ই মানে কি না ইকুয়েটার, নিরক্ষ। আর মেরু অঞ্চলে যদি এর ব্যাসার্ধ দেখি সেটা হচ্ছে ধরো আরপি, এবং এখানে বোঝা যায় কি যে আর ই গ্রেটার দেন কিন্তু আরপি হচ্ছে, মানে নিরক্ষ অঞ্চলের ব্যাসার্ধটা কিন্তু মেরু অঞ্চলের থেকে বেশি। আচ্ছা, তাহলে তাই যদি হয় এখানে কিন্তু একটু মানে নিরক্ষ অঞ্চলের ব্যাসার্ধ মেরু অঞ্চলের ব্যাসার্ধ থেকে প্রায় 21 কিলোমিটার বেশি। এখানে হেডিং দিবি পৃথিবীর পৃথিবীর উপগোলাকার আকারের জন্য, 1 নম্বর হেডিং, পৃথিবীর উপগোলাকার আকারের জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর উপগোলাকার আকারের জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর উপগোলাকার আকারের জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এই ডেটাগুলোই লিখবি, ঠিক আছে, যেমনটা লিখেছে এই সাইডে ছবি এঁকেছে এগুলো লিখবি। আচ্ছা বল তাহলে কোথায় ব্যাসার্ধ কম? মেরু অঞ্চলে। তাহলে এখানে দেখ নিচে আর পৃথিবীর উপগোলাকার আকারের জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর উপগোলাকার আকারের জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আচ্ছা, এইটা আমি পুরোটা লিখে দিই। কি বলেছি, পৃথিবীকে যদি আমি পুরো গোলাকার ধরি তাহলে পৃথিবীর ব্যাসার্ধকে আপাতত গড়ে কত ধরা হচ্ছে, 6400 কিলোমিটার। এবারে যেটা বলা হচ্ছে সেটা কি, যে নিরক্ষ অঞ্চলের ব্যাসার্ধটা বেশি মেরু অঞ্চলের থেকে। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের ফর্মুলাতে কি হচ্ছে, নিচে আর স্কয়ার আছে, তাহলে যেখানে আর কম হবে সেখানে জি বেশি হবে, যেখানে আর কম হবে সেখানে কি হবে, জি বেশি হবে। আর কম কোথায়, মেরু অঞ্চলে। তাহলে আমি কি বলতে পারি, জি পোলার, পোলারে কিন্তু জি বেশি হবে ইকুয়েটারের থেকে। তাহলে কি ইকুয়েটারে ব্যাসার্ধ বেশি, নিরক্ষ অঞ্চলে ব্যাসার্ধ বেশি। তাহলে আমি কি বলবো যে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ নিরক্ষ অঞ্চলের অভিকর্ষজ ত্বরণের থেকে বেশি হয়। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ নিরক্ষ অঞ্চলের থেকে বেশি হয়। হ্যাঁ, এটা আসছে, এটা নয়, এটা তো ঘোরার জন্য। এইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, এটাও আসছে, এটা প্রমাণ করবো, ঠিক আছে। একটা হলো উপগোলাকার আকারের জন্য প্রথম, এরপরে কি আসবে, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি উঁচুতে উঠি তাহলে কি রকম হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি গভীরতায় যাই তাহলে কি রকম হচ্ছে, আর লাস্ট হচ্ছে কি যে পৃথিবী যে ঘুরছে তার জন্য কি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। প্রথম একটা হলো, এরপরে আমাদের হেডিং আসবে কিনা উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। এরপর হেডিং আসবে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। ঠিক আছে, 2 নম্বর লিখবো কি, উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কিছুটা তোরা বই থেকে দেখতে পারবি, মেন কি আমরা লিখছি দেখ। প্রথমে আমি লিখছি কি রকম, যে এটা হচ্ছে কি পৃথিবী, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ভর হচ্ছে এম। আমি লিখছি পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে পৃথিবীর ভর
ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি লিখবো, জি, শুধু জি। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি সমান কি লিখবো? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এটাই জানি আমরা, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এটা। আচ্ছা, এবার আমি কি বলছি, পৃথিবী পৃষ্ঠ থেকে আরো এইচ উচ্চতায়, কত উচ্চতায়? এইচ, ঠিক আছে? এইচ উচ্চতায়, এটা হচ্ছে কি না একটা পি পয়েন্ট, এইচ উচ্চতায়। তাহলে কি লিখবো? এবার লিখবো যে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ এখানে কি লিখবো? জি ড্যাশ, অভিকর্ষজ ত্বরণ কি লিখবো? দেখ, পৃথিবী একটা গোলাকার না, গোলক, তাহলে এর সমস্ত ভর কোথায় আছে ধরবো আমি? কেন্দ্রে। তাহলে জি এম বাই, বল, কেন্দ্র থেকে পি পর্যন্ত দূরত্ব মোট কত হবে? আর প্লাস এইচ, তাহলে কত হবে না? আর প্লাস এইচ এর হোল স্কয়ার, ঠিকঠাক আছে? আর প্লাস এইচ এর হোল স্কয়ার। আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এবার আমাদেরকে একটা মানে রিলেশন আনতে হবে, যেটা কি জি এবং জি ড্যাশের মধ্যে সম্পর্ক একটা আনতে হবে, ঠিক আছে? কি করবো দেখ, জি এবং জি ড্যাশের মধ্যে সম্পর্ক আনার জন্য আমি করলাম কি, দেখ আমাকে লিখতে হবে জি ড্যাশ সমান কিছু একটা জি। তাহলে আমি কি লিখবো? জি ড্যাশ বাই জি করলাম, কি হচ্ছে দেখ, জি ড্যাশ বাই জি করলে কি হবে বল? জি ড্যাশ বাই জি, জি ড্যাশ হচ্ছে কত হবে? জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, আর নিচে হবে কত? জি এম বাই আর স্কয়ার। তো জি এম কেটে যাবে, উপরে যাবে আর স্কয়ার, নিচে আসবে কত না? আর প্লাস এইচ এর হোল স্কয়ার, ঠিক আছে? এই ডেরিভেশন কিন্তু তোদের করতে হবে এবং লিখতেও হবে। তাহলে কি হলো? জি ড্যাশ বাই জি সমান, এখানে আর একটা কায়দা কি, আর স্কয়ার যেমন আছে থাক, বল আমি এই নিচের থেকে যদি আর কমন নিই, কিভাবে কমন নেব? দেখ, আর কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি কি হবে? আর, দেখ প্রথমে এক কাজ করি, প্রথমে আমি হোল স্কয়ার চাপিয়ে নিই, তাহলে ভুল হবে না, হোল স্কয়ার। এবার এর থেকে আমি আর যদি কমন নিই, কি নেব? আর হোল ইন্টু 1 প্লাস এইচ বাই আর, হ্যাঁ কি না? করা যাবে, পুরোটাই হোল স্কয়ার আছে। এবার দেখ, দেখতে পাচ্ছিস এখানে কি লিখতে পারবো আমি? এখানে লিখতে পারবো কি না, জি ড্যাশ বাই জি সমান, স্টেপ যাও আমি করছি না, জি ড্যাশ বাই জি সমান, উপরে আছে আর স্কয়ার, নিচে কি হবে? আর স্কয়ার হোল ইন্টু 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কয়ার, ঠিক? কেটে গেছে। তাহলে কি হবে এখানে? দেখ, এই যে ফরম্যাটটা ছিল না, জি ড্যাশ বাই জি সমান আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। ওইখানে লিখে দিতে পারিস মানে সাইডে, সব ক্ষেত্রে প্রযোজ্য বলতে কি, আর মানে এইচ এর মান যাই হোক না কেন, সব ক্ষেত্রেই আমি এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারি। এইচ এর মান যাই হোক না কেন, আমি সব ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারি। মানে এইচ এর মান কম হোক বেশি হোক যতই হোক, এই ফর্মুলা সব জায়গায় চলবে, ঠিক আছে? তবে আমি যদি এটা দিয়ে যাই, কি সুবিধা আছে, যেমন যদি একটা, তোদেরকে আমি বলছি, একটা হয় কি বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, কোনটা বল? এইরকম ভাঙলে কিন্তু অনেক ঝামেলায় চলে যাবে, ঠিক আছে? এরকম ভাঙলে উপরে আর স্কয়ার কাটতেই পারবি না, ঠিক আছে? এরকম ভাঙলে উপরে আর স্কয়ার কাটতে পারবি না। আমরা একটা ফরম্যাটে নিয়ে যেতে চাইছি, এখানে স্কয়ার যদি ভেঙে দিস কি হবে? স্কয়ার ভাঙলে
এটা যদি কেউ স্কোয়ার ভাঙে আর স্কোয়ার প্লাস 2, সেইটাই বলছি, তাহলে কি হলো, একটা বাড়তি একটা এক্সট্রা হলো। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি যে দেখ এখানে এটা যেটা আছে সব ক্ষেত্রে প্রযোজ্য। ধরো বললো যে আহ, বললো যে পৃথিবীর ধরো ব্যাসার্ধ আর, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর, এবার বললো যে পৃথিবী পৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় জি কত হবে, ক্যালকুলেশন আমরা করতে পারি। আর যেমন আছে আছে এইচ এর জায়গায় কত বসাবো, r/2, ঠিক আছে, এরকম হবে। আরেকটা জিনিস কি হচ্ছে যে যদি এইচটা অনেক ছোট হয়, একটা বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন কি হচ্ছে দেখ, বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন কি বলছে, ধর আমি যদি বলি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, এটা কি বলছে, যদি x টা একের থেকে অনেক ছোট হয়, x যদি একের থেকে অনেক ছোট হয়, তাহলে আমি এখানে কি লিখতে পারবো না, 1 প্লাস n ইন্টু এক্স, ঠিক আছে, তারপরের বারে কি আসবে এক্স স্কোয়ার কিছু একটা, তারপরের বারে এক্স এর কিউব, নাকি এক্স যদি ছোট হয় তার স্কোয়ার নিলে কি হবে, সেটা আরো ছোট, কিউব নিলে কি হবে, আরো ছোট, মানে ওগুলো আমরা বাদ দিচ্ছি। তো দেখ কি হবে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মানে কি হচ্ছে 1 প্লাস এন এক্স ডাইরেক্ট। তো আমি এখানে কি লিখতে পারি, জি ড্যাশ সমান জি হোল ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2 লিখতে পারি, লিখতে পারি, উপরে গেলে -2। আচ্ছা এইখানে আমি কি লিখবো না, যদি যদি এইচটা আর এর থেকে অনেক ছোট হয়, মানে উচ্চতাটা পৃথিবীর ব্যাসার্ধের থেকে অনেক ছোট হয়, তাহলে কি হচ্ছে না, এইচ বাই আরটা কি হচ্ছে একের থেকে অনেক ছোট, সেক্ষেত্রে আমি কিন্তু বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন ইউজ করে কি লিখতে পারি, 1 মাইনাস 2h বাই আর, 1 মাইনাস 2h বাই আর, 1 মাইনাস 2h বাই আর হচ্ছে, ঠিক আছে। এখানে দেখ এইখান থেকে আমরা কিছু কিছু অঙ্ক করার জন্য ডাইরেক্ট নিতে পারি, কিরকম কিছু অঙ্ক করার জন্য আমরা ডাইরেক্ট কিভাবে নিচ্ছি দেখ, অঙ্ক করার জন্য কিরকম ডাইরেক্ট নিচ্ছি দেখ, এটা ফর্মুলা চলে এসেছে দেখ, আমি দুটো ফর্মুলা বলেছি, জি ড্যাশ বাই জি সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, ওটা সব জায়গায় চলবে। এটা কখন চলবে, যখন এইচটা অনেক ছোট হবে, ঠিক আছে। এবারে তোদেরকে কোশ্চেন দেয় কিরকম, যে অভিকর্ষ ত্বরণের শতকরা পরিবর্তন কত, এরকম টাইপের কোশ্চেন দেয়। তো দেখ আমি যদি বলি এখানে জি ড্যাশ সমান, আমি যদি লিখি একে জি হোল ইন্টু, আচ্ছা জি মাইনাস জি ইন্টু 2h বাই আর, ঠিক না, জি ইন্টু 2h বাই আর। আমরা শতকরা পরিবর্তন কিভাবে লিখি, আমরা শতকরা পরিবর্তন লিখি এইভাবে, যে চেঞ্জ কত হয়েছে, জি ড্যাশ মানে অন্তিম, হ্যাঁ অন্তিমটা কোনটা, উঁচুতে, প্রাথমিক কোনটা, ভূপৃষ্ঠে, বাই প্রাথমিক মানে ভূপৃষ্ঠে, গুণ 100%, হ্যাঁ কি না। তো দেখ জি ড্যাশ বাই জি করা মানে কি আসবে, জি এই যে জি ড্যাশ আছে, জিটাকে যদি এই সাইডে নিয়ে যাই তাহলে জি ড্যাশ মাইনাস জি, তাহলে কত আসবে মাইনাস জি টু এইচ বাই আর, আর নিচে কত জি, তাহলে জি জি কেটে গেল 100%। তার মানে কি হলো, এটা দেখে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি জি ড্যাশটা হচ্ছে কি, জির থেকে কত কমছে, 2h বাই আর, 2h বাই আর কমে যাচ্ছে, তাই না। তাহলে যদি তোকে বলে, যদি তোকে বলে যে আমরা এখানে ডাইরেক্ট কিরকম করতে পারি, ধরো বললো যে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার। এবারে তোকে ধরো বললো যে পৃথিবী পৃষ্ঠ হতে 32 মিটার উঁচুতে গেলে অভিকর্ষজ ত্বরণের শতকরা কত পরিবর্তন হবে, কোশ্চেনটা লেখ। পৃথিবীর ব্যাসার্ধ, এটা আগে লিখে নে, না হলে শতকরা পরিবর্তন কত হচ্ছে, শতকরা পরিবর্তন হচ্ছে -2h বাই আর, ঠিক আছে, -2h বাই আর ইন্টু 100%,
দেখ এখান থেকে কোশ্চেন কিরকম ডাইরেক্ট করা যাচ্ছে। দেখ কোশ্চেন লেখ পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠ হতে 32 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠ হতে 32 কিলোমিটার উঁচুতে গেলে, পৃথিবী পৃষ্ঠ হতে 32 কিলোমিটার উঁচুতে গেলে অভিকর্ষজ ত্বরণের শতকরা কত পরিবর্তন হবে? ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণের শতকরা কত পরিবর্তন হবে? একবার করে দেখ কত উত্তর আসছে। তাহলে এখানে কত উত্তর হবে? উঁচুতে উঠলে এবং কম উচ্চতা, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। কত না, কম উচ্চতা কি হচ্ছে না -2h/r, এই ফ্র্যাকশনে কমে যাবে ইনটু 100%। তো -2h কত 32 কিলোমিটার, আর কত 6400 কিলোমিটার ইনটু 100%, মানে কত হচ্ছে এটা 32 দিয়ে 64, তাহলে কত হচ্ছে 1%। -1% মানে কি 1% কমে যাবে, 1% কমে যাবে। ঠিক আছে, 1% কমে যাবে। হ্যাঁ, এবার লেখ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠলে, পরে কোশ্চেন, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের শতকরা পরিবর্তন কত হবে? এই ফর্মুলা দিয়ে যাবে না। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা ওঠা মানে কি এইচ কি খুব কম হলো? কম হলো না। এইচ কিন্তু আর এর সাপেক্ষে অনেক কম হয়নি। তাহলে কোন ফর্মুলায় যেতে হবে? g'/g সমান r²/r + h এর হোল স্কয়ার, ওটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, ওই ফর্মুলা সব জায়গায় ভ্যালিড। কত অ্যান্সার হবে? পৃথিবী কি বলেছি, কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের শতকরা কত পরিবর্তন হবে? তো কি হচ্ছে দেখ, g'/g সমান দেখ এখানে লক্ষ্য রাখবি, g' মানে নিচে কি থাকবে r + h এর হোল স্কয়ার, g মানে কি ওর বেলা r² উপর। আচ্ছা, এইখানে কি বলছে h সমান কত? r, h সমান r বলেছে, এখানে 6400 বসানোর দরকারই নেই, h সমান r। তাহলে g'/g কত হচ্ছে? g'/g হচ্ছে r² + r2r, মানে 4r², 4r² কেটে গেল। তাহলে g' সমান কত হচ্ছে? g/4, g' কত হচ্ছে? g/4। আচ্ছা, শতকরা পরিবর্তন কিভাবে করে? শতকরা পরিবর্তন সমান অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক গুণ 100%। তাহলে কত হবে না g/4 মাইনাস g/g গুণ 100%। g/4 থেকে g বাদ দিলে মাইনাস হবে, অ্যাকচুয়ালি -3g/4 ইন্টু g 100%। তাহলে কত হবে এটা? 4, 25, 75%, মাইনাস মানে কমে যাবে আর কি।
কমে যাবে -75%। ঠিক আছে, -75% কমে যাবে, শতকরা পরিবর্তন হবে 75%। পরের কোশ্চেন, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে। মানে এইচটাকে আর এর ফরম্যাটে নিয়ে আসতে হবে, মানে এইচ সমান 2r কি r/2 কি r/3 এরকম কিছু আসবে উত্তর। একবার কর, চেষ্টা কর। দেখ কোশ্চেনটা কিরকম করতে হবে, g ড্যাশ বাই g সমান r/r প্লাস h এর হোল স্কয়ার। আচ্ছা বলবি যে সেই ফর্মুলা কেন নেব না, ভাব অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের, অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হয়ে যাচ্ছে, মানে নিশ্চয়ই উচ্চতা খুব একটা কম নয়, যথেষ্ট উচ্চতা। তাহলে এখানে কি হচ্ছে জি ড্যাশ, আচ্ছা জি ড্যাশ কত, জি ড্যাশটা কিন্তু g/2 বলেছে, ঠিক আছে। তাহলে জি সমান r² প্লাস h এর হোল স্কয়ার। এখান থেকে কত হয়ে যাচ্ছে, তাহলে হাফ, জি কেটে গেলে হাফ হচ্ছে r² প্লাস h এর হোল স্কয়ার। এবারে এইখান থেকে h বার করার জন্য কোন সময় এখানে পুরো স্কয়ার ভেঙে দিবি না, তাহলে ঝামেলা হয়ে যাবে। তাহলে কি যদি স্কয়ার ভেঙে দিস তাহলে কি হবে r² প্লাস 2hr প্লাস h², মানে h এর আবার দ্বিঘাত সমীকরণ চলে আসবে। আর পুরো রুট ওভার করে দিলে, দু সাইডে রুট ওভার করে দিলে কি হবে 1/√2 সমান r/r প্লাস h। তো কি হবে এটা r প্লাস h সমান r√2, ঠিক আছে। h সমান কত হবে r√2 মাইনাস r, h সমান কত হবে r হোল ইনটু √2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এত সময় কি হলো, উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এবারে হেডিং আসবে 3 নম্বর, প্রথমে হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য, তারপরে হচ্ছে উচ্চতার জন্য, এবার আসবে কি গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, ঠিক আছে। দেখ কি বলা হচ্ছে, একটা থিওরাম হয় সেল থিওরাম। সেল থিওরাম কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা ক্লাস 12 এর গস থিওরামের মতো, মানে আধানের গোলক তার জন্য তড়িৎ ক্ষেত্র কেমন হবে। তবে তোদের এখানে অত প্রমাণও নেই, এমনকি সেল থিওরাম ওয়ার্ডটাও লেখা নেই। তোদের কিরকম বলা আছে, দেখ সেল থিওরাম অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি একটু বলে দিই। আমি যদি বলি এটা একটা গোলক, সুষম গোলক, সুষম গোলক বলতে কি, দেখ সুষম গোলক বলতে এখানে গোলীয় প্রতিসাম্য বিশিষ্ট। আমি যখন বলেছিলাম যে মহাকর্ষ সূত্র কার কার ক্ষেত্রে প্রযোজ্য, ওখানে লিখেছিলাম যে নিউটনের মহাকর্ষ সূত্রের যে ধর্ম যেগুলো বা কিছু নোট বলে লিখেছিলাম, সেখানে বলেছিলাম যে বিন্দু ভরের ক্ষেত্রে প্রযোজ্য, আরেকটা স্ফেরিক্যাল সিমেট্রি মানে গোলীয় প্রতিসাম্য হলে তার ক্ষেত্রে প্রযোজ্য। দেখ বিন্দু ভর হলে তার তো ভর একটা বিন্দুতে আছে, আর স্ফেরিক্যাল সিমেট্রি মানে কি, এই গোলকের আমি যদি কেন্দ্র থেকে ধরো 1 সেমি দূরে গিয়ে চারদিকে মাপি,
সব জায়গায় একই রকম ভর থাকবে, মানে ডিস্ট্রিবিউশনটা একই রকমের হবে। এমন না যে এদিকে 1 সেমি গেলে যে ভর পাচ্ছি এদিকে 1 সেমি গেলে আলাদা ভর পাচ্ছি, ঠিক আছে, এরকম। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমি যদি এর এইখানে আমি হচ্ছে যদি অভিকর্ষজ ত্বরণ বার করি বা মহাকর্ষ ক্ষেত্র বার করি, তাহলে এর সমস্ত ভরকে, এই গোলকটার সমস্ত ভরকে আমি কোথায় নিতে পারি? কেন্দ্রে, একটু আগে দেখিয়েছি। এবারে যদি আমি এর ভেতরে যাই তখন কি হচ্ছে ব্যাপার শুন। দেখ, এটা পৃথিবীর পুরো ভর তো আছে এরকম করে না, পুরোটাতে আছে, এটা হচ্ছে এর কেন্দ্র, ঠিক আছে। আমি যদি বাইরে বলি তাহলে পুরো ভর কেন্দ্রে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় এই বিন্দুতে আমার জি চাই, তখন আমি কি রকম করব না, এটা হচ্ছে কিনা কেন্দ্র, এইটাকে কেন্দ্র করে আমি কিন্তু একটা গোলক কল্পনা করব, ঠিক আছে। এটাকে কেন্দ্র করে আমি কি করব, একটা গোলক কল্পনা করব, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে শোন, এইটা যে বলেছি, এই পয়েন্টে যখন আমি অভিকর্ষণ ত্বরণ বার করব তখন আমি কি করব, একে কেন্দ্র ধরে এবং এই এতটাকে ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ তাহলে কত হবে এখন, আর মাইনাস ডি। কেন কি এই গোলকের পুরো ব্যাসার্ধ কত ছিল, পৃথিবীর ব্যাসার্ধ কত ছিল আর, সেখান থেকে ডি গভীরতায় গেলে বাদ বাকিটা কত থাকবে, আর মাইনাস ডি। তো এইটা আমি গোলক ধরবো, ঠিক আছে। তাহলে এইখানে যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুটা, সেই পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ যে আমি করব কোন ভরের জন্য হবে, এই যে ভেতরের যে ছোট গোলক আছে সেই ভরের পৃষ্ঠতলে পি বিন্দু, ওর জন্য হবে। আচ্ছা, বাইরের যে একটা খোলক হয়েছে তার জন্য কি হবে, তার জন্য কিচ্ছু হবে না, বোঝা গেল। তার মানে আমরা, হ্যাঁ, এইটার জন্য হবে, বাইরের যেটা খোলক পড়ে গেছে ওটার জন্য হবে না। কেন কি পি বিন্দুটা দলীয় খোলকের ভেতরে হচ্ছে, দলীয় খোলকের ভেতরে হলে তার জন্য কিছু হবে না। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি গড়ের সমান হবে, সব জায়গায় তো কোনোদিন সমান হয় না, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে হবে। তাহলে এখানে আমরা লিখবো যে লেখ পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায়, আচ্ছা ছবিটা আঁকতে পারিস, ছবিটা এঁকে নে, তাহলে ছবিটা এঁকে নে, এই লাইনগুলো দেওয়ার দরকার নেই, এগুলো দেওয়ার, শুধু এই ছবিটা এঁকে নে। আচ্ছা, বইতে এইচ গভীরতা লিখে রেখেছে। হ্যাঁ, লেখ ধরি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ধরি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং ভর ক্যাপিটাল এম, ধরি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং ভর ক্যাপিটাল এম, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায়, এখানে না এইচ দিয়েছে, যদি কখনো তোরা বই পড়িস তাহলে এইচ করে দিচ্ছে ডিটাকে, ঠিক আছে। হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায়, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় পি বিন্দুতে, এইচ গভীরতায় পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। হ্যালো, তাহলে কি বললাম, ধরি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ভর হচ্ছে ক্যাপিটাল এম, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে হবে, পূর্ণচ্ছেদ। তারপরে লেখ
ও বিন্দু হলো পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে ও বিন্দু হলো পৃথিবীর কেন্দ্র, ও বিন্দু হলো পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে, ও বিন্দু হলো পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে। এবারে লেখ ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে আর মাইনাস এইচ ব্যাসার্ধের, আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো, ঠিক আছে, আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো। পূর্ণচ্ছেদ, ঠিক আছে। পি বিন্দুটি, পি বিন্দুটি এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলে অবস্থিত, পি বিন্দুটি এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলে অবস্থিত এবং 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 এইচ বেধের গোলীয় খোলকের অভ্যন্তরে অবস্থিত, এইচ বেধের এবং এইচ বেধের গোলীয় খোলকের অভ্যন্তরে অবস্থিত, ঠিক না, এইচ বেধের গোলীয় খোলকের অভ্যন্তরে অবস্থিত, তাই না। পি বিন্দুর অবস্থান যদি আমি দেখি, পি বিন্দুটা কি হচ্ছে আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলে থাকছে, আর এইচ বেধের গোলীয় যে খোলক হচ্ছে তার অভ্যন্তরে থাকছে, ঠিক আছে, পূর্ণচ্ছেদ। তারপরে লেখ এক্ষেত্রে পি বিন্দুতে, এক্ষেত্রে পি বিন্দুতে, এক্ষেত্রে পি বিন্দুতে অভিকর্ষ বল, এক্ষেত্রে পি বিন্দুতে অভিকর্ষ বল কেবলমাত্র কেবলমাত্র আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভরের জন্য, কেবলমাত্র আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভরের জন্য ক্রিয়া করে এবং গোলীয় খোলকের জন্য, এবং গোলীয় খোলকের জন্য, এবং গোলীয় খোলকের জন্য কোনো অভিকর্ষ বল ক্রিয়া করে না, কোনো গোলীয় এবং গোলীয় খোলকের জন্য কোনো অভিকর্ষ বল ক্রিয়া করে না, ঠিক আছে। হ্যাঁ, এবারে আমি লিখব যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হবে, যেটা আমরা জানি জি সমান কত হয়, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ারে, তো আমরা আগে লিখেছি পৃথিবী পৃষ্ঠে এটাই হচ্ছে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে এটা হবে। এবারে কি লিখবো না, পি বিন্দুতে মানে ওই গভীরতা অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ সমান ক্যাপিটাল জি, এইবারে গল্প কি হচ্ছে শোন, ক্যাপিটাল জি তো লিখলাম, নিচে কি লিখবো আর মাইনাস এইচ এর হোল স্কয়ার, তাহলে কি কেন্দ্র থেকে দূরত্ব কত আর মাইনাস এইচ এর হোল স্কয়ার, কিন্তু ভর কোনটা লিখবো, ভর তো ক্যাপিটাল এম লিখতে পারবো না, ভর কোনটা হবে, এই যে ছোট গোলকটা আছে তার ভর, তাহলে আমি এখানে লিখে দিলাম স্মল এম আর সাইডে লিখলাম স্মল এম সমান আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভর। আমাকে এর ভর বার করতে পারবি, আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভর কি করে হবে, দেখ আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভর
পুরো গোলকের ভর দেওয়া আছে, পুরো ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলকের ভর দেওয়া আছে। এক কাজ কর, আমি যদি বলি ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর মোট ভর কত ক্যাপিটাল এম, পৃথিবীর মোট ভর কত ক্যাপিটাল এম, পৃথিবীর আয়তন কত 4/3 পাই আর কি, এটা হলো কিনা পুরো পৃথিবীর ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি বলি এই যে ভেতরের যে ছোট্ট গোলকটা হয়েছে তার আয়তন কত, তার আয়তন হচ্ছে 4/3। দেখ এম সমান আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভর। আচ্ছা, আমরা কি জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঠিক না। তাহলে আমি যদি ছোট্ট গোলকের ভর বার করতে চাই তাহলে ঘনত্বের সাথে ছোট্ট গোলকের আয়তন গুণ করতে হবে। তাহলে ঘনত্বটা কত পেয়েছি, তাহলে আমি এটা লিখে নিই আগে। ছোট গোলকের আয়তন কত 4/3 পাই, কি লিখবো আর মাইনাস এইচ এর হোল কিউব, 4/3 পাই ওর ব্যাসার্ধ কত আর মাইনাস এইচ তার হোল কিউব, গুণ ঘনত্ব, ঘনত্ব কত এম বাই 4/3 পাই আর কিউব, ঠিক আছে। কিছু কাটাকুটি যাবে, 4/3 পাই, হ্যাঁ হ্যাঁ দেখ দেখ দেখ, আমি যদি বলি একটা বস্তুর ঘনত্ব তোকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি যদি বলি এই বস্তুটার 2 সেমি কিউবের ভর কত, তাহলে তুই কি করে বার করবি, ওর আয়তনের সাথে ঘনত্ব গুণ করে দিবি। এবার আমি যদি বলি একটা বস্তুর ঘনত্ব 2 সেমি কিউব, একটা বস্তুর ঘনত্ব হচ্ছে 2 গ্রাম পার সেমি কিউব, আমি যদি বলি ওই বস্তুটার 5 সেমি কিউবের আয়তন কত, তাহলে 5 সেমি কিউবের ভর কত, তাহলে কি হবে ভর বার করতে গেলে আমাকে কি করতে হবে ঘনত্বের সাথে আয়তন গুণ করতে হবে। আচ্ছা, আমাকে কিন্তু ঘনত্ব এখানে দেওয়া ছিল না, আমি কি করেছি মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করেছি, ঘনত্ব পেয়ে গেছি। এবার আমি ছোট্টটার ভর চাই, তাহলে কি করব, যে ঘনত্বটা পেয়েছি পৃথিবীর এখানে ধরে নেওয়া হচ্ছে কি সব জায়গায় ঘনত্ব সমান, পৃথিবীর এখানে সব জায়গায় ঘনত্ব সমান, তাহলে আমি পুরো গোলকের ঘনত্ব বার করলে যা হবে ছোট গোলকের ঘনত্ব বার করলে এটাই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ঘনত্ব বার করছি কিভাবে, মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করে। ছোট্ট গোলকের ভর বার করার জন্য আমি কি করব ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঘনত্ব তো সব জায়গায় একই, তাহলে ঘনত্বটা হচ্ছে কত না এম বাই 4/3 পাই আর কি, তার সঙ্গে ছোট গোলকের আয়তন কত গুণ হবে 4/3 পাই ছোট গোলকের ব্যাসার্ধের কিউব, 4/3 পাই 4/3 পাই গেল, তাহলে এটা কত হচ্ছে না এম আর মাইনাস এইচ এর হোল কিউব বাই আর কিউব। এত পর্যন্ত ঠিক আছে, বাস এখানে এটা বসিয়ে দিতে হবে, জি ড্যাশের ফর্মুলাতে এটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। জি ড্যাশের ফর্মুলাতে এটা আমাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। কত হবে বসালে এখানে, বল কত হবে এখানে বসালে, ক্যাপিটাল জি তো আছে, এম এর ভ্যালু বসাচ্ছি স্মল এম সমান ক্যাপিটাল এম আর মাইনাস এইচ এর হোল কিউব বাই নিচে কত আর কিউব, আর এর নিচে ছিল আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার, দেখ ভালো করে, ঠিক আছে। তাহলে কি হবে আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে আমি এখানে ফ্রেশ করে লিখছি, দেখ জি ড্যাশ সমান কত হচ্ছে জি ক্যাপিটাল এম, এইখানে কত হবে দেখ আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার কেটে গেলে কি হবে আর মাইনাস এইচ একটা থাকবে, আর নিচে হবে কত না আর কিউব, ঠিক আছে। আর কিউব একটা জিনিস লক্ষ্য করে দেখ, আমি যদি বলি দেখ, আমি যদি বলি যে পৃথিবীর, দেখ দেখ এটা ছিল এইচ তাই না, দেখ এটা ছিল এইচ, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত আর মাইনাস এইচ, তাই না, ঠিক না, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত আর মাইনাস এইচ,
তো আমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বকে স্মল আর বলি, তাহলে এইটাকে কিন্তু আমি ডাইরেক্ট এই সাইডে আমি লিখলাম জি ড্যাশ সমান, দেখ আমি এইখানে লিখছি, যদি আমি বলি যে এটা পৃথিবী, আমি যদি বলি পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে জি কত হবে, এটা কিন্তু সাইডে রাখবি, হ্যাঁ দেখাচ্ছি, এত মানে তো আছে ও সাইডে, ঠিক আছে। আমি কি লিখছি দেখ এখানে, এটা ঠিক আছে। যদি বলি পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, এবং এই আরটা কি অ্যাকচুয়ালি আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে কি পৃথিবীর বাইরে, তাহলে আমি জি কে কি লিখবো, জি ড্যাশ সমান আমি কি লিখবো না, জি এম বাই, দেখ উচ্চতা হলে কি করতাম আর প্লাস এইচ এর হোল স্কয়ার করতাম, কিন্তু এখানে আর প্লাস এইচ মানেই তো স্মল আর স্কয়ার, ঠিক না। আচ্ছা, 2 নম্বর আমি যদি বলি স্মল আর সমান ক্যাপিটাল আর, এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে কি বোঝাচ্ছে আউটসাইড মানে বাইরে, এটা কি বোঝাচ্ছে আউটসাইড মানে বাইরে, এটা কি বোঝাচ্ছে 2 নম্বরটা কি বোঝাচ্ছে, স্মল আর সমান ক্যাপিটাল আর মানে কি সারফেসে বোঝাচ্ছে, অন সারফেস মানে পৃথিবীর ওপরে, তাহলে সেক্ষেত্রে আমরা জি ড্যাশ লিখবো না, কি লিখবো, জি লিখবো, জি এম বাই আর স্কয়ার, হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর কি হচ্ছে, ইনসাইড যদি বলি পৃথিবীর ভেতরে, তাহলে স্মল আর কি হবে, লেস দেন ক্যাপিটাল আর। এইবারে দেখ, তাহলে যদি আর আমি এটা বলি স্মল আর, দেখ এইখানে আমি যদি এইচ গভীরতায় যদি বলি, দেখ এই ফর্মুলাতে কি আসছে, এটা আর মাইনাস এইচ, মানে কিন্তু দেখ এতটা হচ্ছে কি আর মাইনাস এইচ না, এই আর মাইনাস এইচ কি বোঝাচ্ছে, কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে, কি এই আর মাইনাস এইচ কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে, পুরো ব্যাসার্ধ কত আর, এইচ গভীরতা, তাহলে আর মাইনাস এইচ কি কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে আমি কি লিখতে পারি, যদি গভীরতার কথা বলি সেক্ষেত্রে আমি কি লিখবো, জি এম উপরে হবে কত আর, ঠিক আছে। এবার তুই ডাইমেনশন দিয়ে ভাব, নিচে কিন্তু দেখ দূরত্বের স্কয়ার হওয়া উচিত, তাহলে জিএম আমি যদি একটা স্মল আর লিখে দিই কেন্দ্র থেকে দূরত্ব, নিচে তাহলে কোনো না কোনো ভাবে দূরত্বের একটা কিউব লেখা উচিত, তাহলে এখানে নিচে কি আসবে না, ক্যাপিটাল আর এর কিউব আসবে, বোঝা গেল কি। হ্যাঁ, এটা দিয়ে একটা খুব সুন্দর গ্রাফ আসবে, তার আগে আমি এই সাইডটা ক্লিয়ার করি, দেখ তাহলে এখান থেকে কত আসবে, দেখ আমি এবার লিখবো কিনা, জি ড্যাশ বাই জি সমান সেই সেম জিএম বাই আর স্কয়ার, নিচে কি হবে জিএম আর মাইনাস এইচ বাই আর কিউব, জিএম জিএম ক্যান্সেল হচ্ছে, জি ড্যাশ সমান জি হোল ইনটু কি হয়ে যাবে, উপরে হবে আর, নিচে হবে কত না আর মাইনাস এইচ, সরি ভুল করে লিখে দিয়েছে, উল্টো লিখে দিয়েছে, জি ড্যাশ বাই জি সমান, জি ড্যাশ হচ্ছে কত জিএম আর মাইনাস এইচ বাই আর কিউব, আর জি হচ্ছে কত না জিএম বাই আর স্কয়ার, জিএম জিএম কাটবে, জি ড্যাশ সমান জি হোল ইনটু উপরে আছে আর মাইনাস এইচ, নিচে হবে আর, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে জি ড্যাশ সমান জি হোল ইনটু 1 - h বাই আর, দেখ এটা কিন্তু সব জায়গায় ভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড ফর অল। এরকম টাইপের একটা ফর্মুলা কিন্তু উচ্চতার জন্য হয়েছিল, কত হয়েছিল বলতো, জি ড্যাশ সমান জি হোল ইনটু 1 - 2h বাই আর, কিন্তু ওটা কিন্তু ছোট্ট এইচ এর জন্য হয়েছিল, বোঝা গেল। ওই যে উচ্চতার জন্য জি ড্যাশ সমান জি হোল ইনটু 1 - 2h বাই আর হয়েছিল, ওটা কিন্তু ছোট উচ্চতার জন্য হয়েছিল, কিন্তু গভীরতার ক্ষেত্রে এই যে ফর্মুলাটা এলো, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে, কেন কি এরকমই এসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এর কোনো আর অ্যাপ্রক্সিমেশন আমাকে ধরতে হচ্ছে না, ব্যাস। এবারে দেখ এইখানে এই যে জিনিসটা হয়েছে, এর এবারে একটা লেখচিত্র কেমন হচ্ছে,
লেখচিত্র ইম্পর্টেন্ট আছে পরীক্ষাতে, জি এদিকে হচ্ছে আর। ঠিক, হ্যাঁ আমাকে বল, তোরা এটুকু দেখতে পাচ্ছিস যে উঁচুতে গেলে অভিকর্ষ ত্বরণ কম ছিল, গভীরতায় গেলেও কম ছিল, তাই না? আচ্ছা কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ জিরো হবে বলতো? আচ্ছা যদি আমি এইচ এর জায়গায় আর বসিয়ে দিই তাহলে দেখ জি ড্যাশ কত হবে, জিরো। মানে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত হবে, জিরো। এখানে ছোট করে লিখে দিই, এইচ আর হলে জি ড্যাশ কত হবে, জিরো। মানে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত হবে, জিরো। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জিরো হচ্ছে, বেশ। আচ্ছা এবারে দেখ, আমাকে একটা কথা বল যে আমি প্রথমে কি করব, আর হচ্ছে কি কেন্দ্র থেকে দূরত্ব, আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। এখানে আমি লিখছি না হলে সাইডে, যে এইচ সমান আর হলে জি ড্যাশ জিরো, অর্থাৎ অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ সমান শূন্য, পৃথিবীর কেন্দ্রে শূন্য হচ্ছে। হ্যাঁ এবারে দেখ কি বলছে, পৃথিবীর কেন্দ্র থেকে আমি দূরত্ব মাপছি, হ্যাঁ আর জিরো মানে কি পৃথিবীর কেন্দ্রেই আছে, আর এর মান আমি বাড়াতে 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 কি করছি, ধরো এইখানে এসে স্মল আর সমান ক্যাপিটাল আর হলো। তার মানে এই বাম সাইডটা কি বোঝাচ্ছে, স্মল আর ক্যাপিটাল আর এর থেকে ছোট, ডান সাইড কি বোঝাচ্ছে না স্মল আর ক্যাপিটাল আর এর থেকে বড়। আচ্ছা যখন স্মল আরটা ক্যাপিটাল আর এর থেকে ছোট মানে পৃথিবীর ভেতরে আছে, তখন ফর্মুলা কি দেখাচ্ছে এটা। আচ্ছা এই ফর্মুলাতে আমাকে বল ধ্রুবক কে কে, জি ধ্রুবক, সরি কারেন্ট এসছে, জি ধ্রুবক, এম ধ্রুবক এবং ক্যাপিটাল আরও ধ্রুবক, ধ্রুবক তো। তার মানে জি ড্যাশ সমান পুরোটা ধ্রুবক ইন্টু আর। আমি জি কে স্মল জি কে কোন বরাবর নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর, আর স্মল আর কে কোন বরাবর নিয়েছি, এক্স অক্ষ বরাবর। এখানে ওয়াই এর ঘাত কত, এক, এখানে অবভিয়াসলি এটা জি ড্যাশ ধরো, ওয়াই এর এক ঘাত এক্স এরও এক ঘাত, কি কিসের সরল লেখা, সাইডে প্লাস কিছু আছে, জিরো, মানে মূল বিন্দুগামী সরল লেখা। মানে কিরকম হবে, এরকম মূল বিন্দুগামী সরল লেখা হলো। ঠিক আছে এ পর্যন্ত গেল। আচ্ছা যখন স্মল আর সমান ক্যাপিটাল আর হলো, সেই মুহূর্তে অভিকর্ষ ত্বরণটা কত হবে না, ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার, যেটা হচ্ছে জি এর মান। এরপরে দেখ পৃথিবী পৃষ্ঠে পৌঁছে গেছে, এরপরে দেখ পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আরো দূরের দিকে যাবে মানে বাইরে, তখন দেখ জি কিন্তু প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, মানে দূরত্ব যত বাড়বে তত কি হবে, বর্গের সহিত ব্যস্তানুপাতিক, মানে এরকম করে কমবে। তাহলে এখানে কি লিখবো, জি ড্যাশ প্রপোর্শনাল টু আর, মানে কি সরলরৈখিক ভাবে বাড়ছে। আর এখানে কি লিখবো, জি ড্যাশ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, মানে বর্গের সহিত ব্যস্তানুপাতে কমছে। বোঝা গেল? ব্যাস এতটা পর্যন্ত। এই গ্রাফ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, এই গ্রাফ খুব ইম্পর্টেন্ট। এবং এই ধরনের গ্রাফ তোরা ক্লাস 12-এ ওই তড়িৎ চ্যাপ্টারেও পাবি। ব্যাস ওখানে শুধু কি থাকবে না, আহিত গোলক থাকবে, ঠিক আছে, আহিত গোলক। কটা বাজে জানিস? তাহলে এটা এই পর্যন্ত থাকছে, বাকিগুলো তোরা হচ্ছে, আচ্ছা কি বলছিস শোন, যতটা পড়া হলো একবার পুরোটা রিভিশন দিয়ে আসিস, ঠিক আছে। এরপরে পরের দিন হচ্ছে এই ঘূর্ণনের পৃথিবীর আহ্নিক গতির জন্য কিরকম পরিবর্তন হচ্ছে সেটা, সঙ্গে কেপলারের গতিসূত্র, এগুলো নেওয়া হবে, ঠিক আছে। চলো এই পর্যন্ত।